আকাশে হঠাৎ বিকট শব্দে সাইরেন বেজে উঠল। রিয়াদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলো, কিন্তু ততক্ষণে একটি ক্ষেপণাস্ত্র যুবরাজের বাসভবনের বিপজ্জনক কাছাকাছি পৌঁছে গেছে। সৌদি নিরাপত্তা বাহিনী তৎক্ষণাৎ জরুরি প্রোটোকল চালু করল। যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা এবং মার্কিন জেনারেল তিনজনকেই দ্রুত সুড়ঙ্গ দিয়ে মাটির নিচে সুরক্ষিত বাংকারে নিয়ে যাওয়া হলো। এই ঘটনার পরপরই রিয়াদ এবং এর আশেপাশে জরুরি অবস্থা জারি করা হলো। কিন্তু এখানে একটু থামুন, ভাবুন, প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম, যেটা আমেরিকার সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটার প্রতিটি ইউনিটের দাম কোটি কোটি ডলার, সেটা ভেদ করে একটি মিসাইল কিভাবে যুবরাজের বাসভবনের এত কাছে পৌঁছে গেল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সৌদি ও মার্কিন শীর্ষ কর্মকর্তারা যৌথ তদন্ত শুরু করেছেন। রয়টার্সের পক্ষ থেকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এই নীরবতাই অনেক কিছু বলে দেয়। এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একটি বিবৃতি দিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সৌদি আরব যদি ইয়েমেনের মাটিতে তাদের আগ্রাসন অব্যাহত রাখে, তাহলে সৌদির যেসব জ্বালানি স্থাপনা এখনো অক্ষত আছে সেগুলো জ্বালিয়ে দেওয়া হবে। এটা শুধু একটি হুমকি নয়, কারণ এর আগেও হুথিরা দেখিয়েছে তারা যা বলে তা করতেও পারে। কিন্তু এবারের হামলা আগের সবগুলো থেকে সম্পূর্ণ আলাদা। কেন আলাদা সেটা বুঝতে হলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। 2015 সাল থেকে সৌদি আরব ইয়েমেনে সামরিক অভিযান চালাচ্ছে। এই দীর্ঘ যুদ্ধে হুথিরা বেশ কয়েকবার সৌদি ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়েছে, কিন্তু সেগুলোর প্রত্যেকটি ছিল অবকাঠামো কেন্দ্রিক। তেলের ডিপো, তেল উৎপাদন কেন্দ্র, বিমানবন্দর, এই সবই ছিল তাদের লক্ষ্যবস্তু। 2019 সালে সৌদি আমেরিকার তেল শোধনাগারে হুথি ড্রোন হামলায় সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। সেটাই ছিল এর আগে হুথিদের সবচেয়ে বড় আঘাত। কিন্তু এবার পুরো হিসাবটাই বদলে গেছে। এবারই প্রথমবারের মতো হুথিরা সরাসরি সৌদি আরবের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করেছে। এটা আর তেলের পাইপলাইনে বোমা ফেলা নয়, এটা সরাসরি একটি রাষ্ট্রপ্রধানকে হত্যা চেষ্টা। আর এই একটি ঘটনা মধ্যপ্রাচ্যের পুরো নিরাপত্তা সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু আসল প্রশ্নটা এখানে, কারা এই হুথি বিদ্রোহীরা? একটা দেশের ভেতরে গড়ে ওঠা বিদ্রোহী গোষ্ঠী কিভাবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর ঘুম হারাম করে দিল? গল্পটা শুরু হয়েছিল 1990-এর দশকে। তখন এটা ছিল ইয়েমেনের উত্তরাঞ্চলে জাইদি শিয়া সম্প্রদায়ের একটি ধর্মীয় ও সামাজিক আন্দোলন। সাধারণ মানুষের অধিকারের কথা বলতো তারা। কিন্তু 2004 সালে ইয়েমেন সরকারের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর সবকিছু পাল্টে যায়। আন্দোলন হয়ে যায় সশস্ত্র বিদ্রোহ। হুথি নামটার অর্থ হলো আল্লাহর দল। 2014 সালে তারা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়, আর সেখান থেকেই তাদের অভাবনীয় উত্থান শুরু। কিন্তু শুধু রাজধানী দখল করলেই তো আর মিসাইল তৈরি হয় না। তাদের এই শক্তি এলো কোথা থেকে? উত্তর একটাই, ইরান। রাজধানী দখলের পর ইরান হুথিদের পেছনে তার পূর্ণ সামরিক সমর্থন ঢেলে দেয়, অস্ত্র, প্রশিক্ষণ, প্রযুক্তি, সবকিছু। আর মাত্র 2 বছরের মধ্যেই হুথিরা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষমতা অর্জন করে ফেলে। ভাবতে পারেন, একটি অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী যাদের কোনো আনুষ্ঠানিক সরকার নেই, তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যা 3000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। মধ্যপ্রাচ্যে ইরানের বাইরে আর কোনো দেশ বা গোষ্ঠীর কাছে এই পরিমাণ দূরপাল্লার মিসাইল নেই। এমনকি সৌদি আরবের নিজের কাছেও হুথিদের সমপর্যায়ের দূরপাল্লার মিসাইল নেই। এই তথ্যটা একটু হজম করুন। যে দেশটি হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করছে, সেই দেশের নিজের অস্ত্র ভান্ডার হুথিদের চেয়ে দুর্বল কিছু ক্ষেত্রে। হুথিদের অস্ত্রাগার দেখলে যে কোনো সামরিক বিশ্লেষক অবাক হবেন। তাদের কাছে আছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, উন্নত প্রযুক্তির ড্রোন এবং সমুদ্রে হামলার জন্য বিস্ফোরকবাহী স্পিড বোট। শুরুতে তারা ইয়েমেনের পুরনো সোভিয়েত ও উত্তর কোরিয়ান নকশার স্ক্যাড ক্ষেপণাস্ত্র ব্যবহার করত, কিন্তু ইরানের সহায়তায় সেগুলোর পরিবর্তিত সংস্করণ তৈরি করে এবং একই সঙ্গে একেবারে নতুন নকশার ক্ষেপণাস্ত্র সংযোজন করতে সক্ষম হয়। তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রের নাম কাসিম 9। এটি একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা 2500 থেকে 3000 কিলোমিটার। এছাড়া তাদের হাতে আছে সামাদ 3 নামে একটি অত্যাধুনিক আত্মঘাতী ড্রোন। এই ড্রোনটি একবার পাঠানো হলে আর ঘাঁটিতে ফেরে না, সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত করে বিস্ফোরিত হয়।
এর পাল্লা প্রায় 2500 থেকে 2800 কিলোমিটার এবং এটি 80 থেকে 85 কেজি বিস্ফোরক বহন করতে পারে। মিডল ইস্ট ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী হুথি বাহিনীর মোট সেনা সংখ্যা প্রায় 3.5 লাখ এবং তাদের নৌবাহিনীতে আছে প্রায় 21,000 সদস্য। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। হুথিরা বিশ্বের প্রথম অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী যারা চলমান সামুদ্রিক জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতা প্রমাণ করেছে। এই কথাটা আবার পড়ুন, কোন দেশ নয়, একটি বিদ্রোহী গোষ্ঠী সাগরে চলমান জাহাজে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত করেছে। এটা আধুনিক যুদ্ধবিদ্যার ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। আর এখানেই বোঝা যায় কেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সৌদি আরব হুথিদের নিয়ে এতটা উদ্বিগ্ন। এবার আসুন ভূগোলের দিকে তাকাই, কারণ হুথিদের আসল শক্তি শুধু তাদের অস্ত্রে নয়, তাদের অবস্থানেও। ইয়েমেনের উপকূল ঘেঁষে রয়েছে বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মানদেব প্রণালী। লোহিত সাগরের এই সরু জলপথটি মাত্র 20 থেকে 30 কিলোমিটার চওড়া, কিন্তু পৃথিবীর মোট সামুদ্রিক বাণিজ্যের 12% এবং বিশ্বের কন্টেইনার পরিবহনের প্রায় 30% এই পথ দিয়ে চলাচল করে। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মধ্যে বাণিজ্যিক যোগাযোগের এটি একটি মূল ধমনী। হুথিরা এই প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে। তাদের ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকবাহী স্পিডবোটের হুমকির কারণে বিশ্বের বেশিরভাগ বড় শিপিং কোম্পানি এই রুট এড়িয়ে আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্ত ক্যাপ অফ গুড হোপ ঘুরে চলাচল করছে। এর ফলে প্রতিটি জাহাজের যাত্রায় অতিরিক্ত 10 থেকে 14 দিন সময় এবং বিপুল পরিমাণ জ্বালানি খরচ যোগ হচ্ছে। বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব কতটা গভীর সেটা সাধারণ মানুষ হয়তো সরাসরি টের পাচ্ছেন না, কিন্তু পণ্যের দাম বেড়ে যাওয়া, সাপ্লাই চেইনে বিঘ্ন ঘটা এবং জ্বালানি বাজারে অস্থিরতা এসবই তার প্রভাবের প্রতিফলন। কিন্তু হুথিরা কেন এসব করছে? তাদের যুক্তি পরিষ্কার। ফিলিস্তিনের পক্ষে তারা সরাসরি লড়াই করছে বলে দাবি করে। গাজা ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে তারা ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা জাহাজগুলোকে টার্গেট করছে। এর পাশাপাশি ইরান আমেরিকা উত্তেজনায় তারা ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। মানে একই সঙ্গে দুটো ফ্রন্টে লড়ছে হুথিরা এবং দুটো ক্ষেত্রে তারা পিছু হটতে রাজি নয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গত কয়েক বছরে হুথিদের ঘাঁটি, অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে একের পর এক হামলা চালিয়েছে। কিন্তু হুথিরা থামেনি, বরং প্রতিটি হামলার পর তারা আরো আক্রমণাত্মক হয়ে উঠেছে। এবার একটু ভাবুন এই পুরো ছবিটা নিয়ে। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট, অন্যদিকে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশের বিদ্রোহী গোষ্ঠী। তারপরও সেই বিদ্রোহী গোষ্ঠী বিশ্ব বাণিজ্যকে জিম্মি করে রেখেছে, পৃথিবীর সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করছে এবং একটি পরাশক্তির মিত্র রাষ্ট্রের যুবরাজকে বাংকারে পালাতে বাধ্য করছে। এটা কোনো চলচ্চিত্রের কাহিনী নয়, এটা 2025 সালের বাস্তবতা। আধুনিক যুদ্ধের ধারণাই পাল্টে দিয়েছে হুথিরা। তারা প্রমাণ করে দিচ্ছে যে অসম যুদ্ধ কৌশল, সঠিক ভৌগোলিক অবস্থান এবং শক্তিশালী পৃষ্ঠপোষকের সমর্থন থাকলে একটি ছোট গোষ্ঠীও বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে। আপনার কি মনে হয় এই সংকটের সমাধান কোন পথে আসবে? আর বাংলাদেশের এই জোটে যোগ দেওয়া কি সঠিক সিদ্ধান্ত ছিল? আপনার মতামত কমেন্টে জানান।